সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। এখন আমি তোমাদের মাঝে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেই ভিডিওটি হলো কিভাবে তোমরা ইউআইডি অর্থাৎ ইউনিক আইডি ফর্মটি পূরণ করবে। এই ফর্মটি অর্থাৎ ইউআইডি ফর্মটি দেওয়া হয়েছে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেক শিক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে ইউআইডি ফর্মটি পূরণ করতে হবে। এই ভিডিওটিতে আমি এখন তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা ইউআইডি ফর্মটি পূরণ করবে এবং কোন ঘরে কি কি লিখবে, কিভাবে তা পূরণ করবে। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে তা পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সুতরাং চলো আজকের ভিডিও শুরু করা যাক। এই ফর্মটি ইউআইডি ফর্মটি দেওয়া হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় থেকে। বাংলাদেশ শিক্ষা তত্ত্ব ও পরিসংখ্যান ব্যুরো ব্যানবেস এর মাধ্যমে এই ফর্মটি তোমাদের জন্য ফিল আপ করা বাধ্যতামূলক বলে দেওয়া হয়েছে। এই ফর্মটিতে শুধু থাকবে শিক্ষার্থীদের সম্পূর্ণ তথ্য। তোমরা দেখতে পাচ্ছ এই ফর্মের বাম পাশে রয়েছে EIN নাম্বার, অর্থাৎ EIN নাম্বারটি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের একটি করে আলাদা আলাদা EIN নাম্বার দেওয়া থাকে, যেটি তোমরা শিক্ষা প্রতিষ্ঠানের হলোগ্রাম বা লোগোর নিচে একটি নাম্বার লেখা থাকে EIN নামে। অথবা তোমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানের লোগোর নিচে এই নাম্বারটি নাই, তোমরা চাইলে শিক্ষকদের কাছ থেকে অথবা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের কাছ থেকে EIN নাম্বারটি জেনে নিয়ে এই ঘরে লিখবে। এরপর তোমরা এই নিম্নোক্ত ফর্মটিতে শুধুমাত্র টিক চিহ্ন দিয়ে ফর্মটি ফিল আপ করবে। তারপর ফর্মের ডান দিকে তোমাদের একটি পাসপোর্ট সাইজের ছবি ফিল আপ করতে হবে এবং এই ফর্মটি হাতে কলমে ফিল আপ করলে চলবে না, এটি অনলাইনের মাধ্যমে ফিল আপ করতে হবে। সেক্ষেত্রে তোমার পাসপোর্ট সাইজের ছবিটি হতে হবে 600 KB, অর্থাৎ 600 KBর একটি পাসপোর্ট সাইজের ছবি এই ঘরে সংযোজন করতে হবে, অথবা 600 KBর কম, কিন্তু কোনোভাবেই 600 KBর বেশি হতে পারবে না। প্রথমে আমরা আসি ক অংশে। ক অংশে দেওয়া হয়েছে শিক্ষার্থীর মৌলিক তথ্য CCDS অনুসরণে, অর্থাৎ ক অংশে শুধু শিক্ষার্থীর মৌলিক তথ্য ফিল আপ করতে হবে। সেক্ষেত্রে 1 নম্বরে দেওয়া আছে শিক্ষার্থীর নাম বাংলায়, অর্থাৎ তোমার জন্ম সনদে তোমার যে নামটি দেওয়া আছে সেই নামটি জন্ম সনদে অর্থাৎ জন্ম নিবন্ধনে ঠিক যেভাবে লেখা আছে বাংলাতে সেভাবেই তোমরা এই ঘরটিতে তোমাদের নাম বাংলাতে লিখবে। শিক্ষার্থীর নাম ইংরেজি বড় অক্ষরে। এখানে কয়েকটা ঘর দেওয়া হয়েছে, তোমরা তোমাদের জন্ম নিবন্ধন অনুযায়ী তোমাদের জন্ম নিবন্ধনে ঠিক যেভাবে লেখা আছে ইংরেজিতে তোমাদের নাম এই ঘরটিতে ফিল আপ করবে। তারপর 3 নম্বরে দেওয়া আছে জন্ম নিবন্ধন নাম্বার, অর্থাৎ প্রত্যেকটা জন্ম নিবন্ধনের একটি আলাদা ইউনিক নাম্বার থাকে। তোমরা সেই ক্ষেত্রে 3 নম্বরে তোমাদের জন্ম নিবন্ধনে যে নাম্বারটি দেওয়া আছে জন্ম নিবন্ধন সিরিয়াল নাম্বার সেটি পূরণ করবে। তারপর দেওয়া আছে জন্ম তারিখ। এখানে শুরুতে লিখবা তোমরা তোমাদের জন্ম তারিখের দিন, তারপরে লিখবা মাস, তারপরে লিখবা সাল অর্থাৎ বছর, তুমি কোন সালে জন্মগ্রহণ করেছ। এরপর তোমরা লিখবে 5 নম্বরে জন্মস্থান, অর্থাৎ নিজ জেলা। তোমার নিজ জেলা কোন জেলায়, কেউ যদি ঢাকা হও ঢাকা জেলা, কুমিল্লা হলে কুমিল্লা জেলা, চট্টগ্রাম হলে চট্টগ্রাম জেলা, অর্থাৎ যে জেলায় হও না কেন তোমাদের জন্ম নিবন্ধন অনুযায়ী, অর্থাৎ জন্ম নিবন্ধনে যে জেলাটি তোমার লেখা আছে তুমি এইখানে 5 নম্বরে সেই জেলাটি উল্লেখ করবে। তারপর 6 নম্বরে দেওয়া আছে তোমাদের জেন্ডার। এখন তোমরা জেন্ডার অর্থাৎ তোমরা যারা ছাত্র তারা পুরুষ 1-এ টিক চিহ্ন দিবে, আর যারা ছাত্রী তারা মহিলা 2-এ টিক চিহ্ন দিবে, এবং যারা অন্যান্য অর্থাৎ তৃতীয় লিঙ্গ তারা অন্যান্যতে টিক চিহ্ন দিবে। জাতীয়তা আশা করি সবার বাংলাদেশী হবে।
জাতীয়তা বাংলাদেশি, এখানেও তোমরা বাংলাদেশি একে টিক চিহ্ন দিবে। আর জাতীয়তার ক্ষেত্রে অন্যান্য 2 সুনির্দিষ্ট করুন এখানে দেওয়া আছে, অর্থাৎ যারা বহিরাগত, যারা বিদেশি নাগরিক বাংলাদেশে এসে লেখাপড়া করতেছে তাদের জন্য এখানে দেওয়া হয়েছে অন্যান্য 2, অর্থাৎ যারা বাংলাদেশে জাতি নাগরিকত্ব নয় যাদের, তারা এখানে অন্যান্যতে ক্লিক করে অন্যান্যতে টিক চিহ্ন দিবে। আর যারা বাংলাদেশের নাগরিক তারা জাতীয়তায় বাংলাদেশি একে টিক চিহ্ন দিবে। তারপর 8 নম্বরে দেওয়া আছে তোমাদের ধর্ম, যারা মুসলিম তারা ইসলাম একে টিক চিহ্ন দিবে, যারা হিন্দু তারা হিন্দু 2 টিক চিহ্ন দিবে, যারা বৌদ্ধ তারা বৌদ্ধ 3 টিক চিহ্ন দিবে, যারা খ্রিস্টান তারা খ্রিস্টান 4 টিক চিহ্ন দিবে। ঠিক এভাবেই তোমরা টিক চিহ্ন দিবে, তোমরা ফর্মটি ফিল আপ করবে। তারপর 9 নম্বরে দেওয়া আছে অধ্যয়নরত শ্রেণী, অর্থাৎ তুমি কোন শ্রেণীতে অধ্যয়ন করতে চাও। ষষ্ঠ হলে ষষ্ঠতে টিক চিহ্ন দিবে, সপ্তমী হলে তুমি সপ্তম শ্রেণীতে পড়লে সপ্তমী টিক চিহ্ন দিবে, অষ্টম শ্রেণীতে পড়লে অষ্টম টিক চিহ্ন দিবে, নবম শ্রেণীতে হলে নবম টিক চিহ্ন দিবে, দশম শ্রেণীতে হলে দশমী টিক চিহ্ন দিবে। 11শ, অর্থাৎ এটা হচ্ছে তুমি যদি একাদশ শ্রেণীতে পড়ো অর্থাৎ ইন্টার ফার্স্ট ইয়ার পড়ো তাহলে তুমি 11তে টিক চিহ্ন দিবে, আর ইন্টার সেকেন্ড ইয়ারে পড়লে তুমি 12তে টিক চিহ্ন দিবে। শ্রেণী রোল নাম্বার, অর্থাৎ তোমার বিদ্যালয়ে তোমার যে রোল নাম্বারটি দ্বারা তোমাকে সবাই চেনে, অর্থাৎ হাজিরা খাতায় তোমার যে রোল নাম্বারটি রয়েছে সেটি তুমি 10 নম্বরে উল্লেখ করবে। তারপর 11 নম্বরে দেওয়া আছে বৈবাহিক অবস্থা, অর্থাৎ তুমি যদি অবিবাহিত হও সেক্ষেত্রে অবিবাহিত একে টিক চিহ্ন দিবে, যদি বিবাহিত হও সেক্ষেত্রে বিবাহিত 2 টিক চিহ্ন দিবে, যদি বিধবা হও সেক্ষেত্রে বিধবা 3 টিক চিহ্ন দিবে, যদি বিপত্নিক হও সেক্ষেত্রে বিপত্নিক 4 টিক চিহ্ন দিবে, যদি স্বামী স্ত্রী পৃথক বসবাস করো সেক্ষেত্রে 5 নম্বর টিক চিহ্ন দিবে, যদি তালাকপ্রাপ্ত হও সেক্ষেত্রে 6 নম্বর টিক চিহ্ন দিবে, যদি বিবাহ বিচ্ছেদ হয়ে থাকে তোমার সেক্ষেত্রে 7 নম্বরে তুমি টিক চিহ্ন দিবে। তারপর আসি আমরা 12 নম্বরে প্রতিবন্ধকতা, অর্থাৎ তোমার যদি কোনো ব্যক্তিগতভাবে প্রতিবন্ধকতা থেকে থাকে, সেটা শারীরিক হোক মানসিক হোক, যে ধরনের প্রতিবন্ধকতা হোক সেই ক্ষেত্রে তুমি প্রতিবন্ধকতার ঘরগুলো ফিল আপ করবে। এক্ষেত্রে তুমি যদি বাক প্রতিবন্ধী হও সেক্ষেত্রে তুমি 1 নম্বরে টিক চিহ্ন দিবে, যদি দৃষ্টি প্রতিবন্ধী হও অর্থাৎ তোমার দৃষ্টিতে সমস্যা আছে মানে তুমি দেখতে অসুবিধা হয় তোমার, সেক্ষেত্রে তুমি 2 নম্বরে টিক চিহ্ন দিবে, যদি শ্রবণ প্রতিবন্ধকতা হয় সেক্ষেত্রে তুমি 3 নম্বরে টিক চিহ্ন দিবে, যদি শারীরিক প্রতিবন্ধী হও সেক্ষেত্রে 4 নম্বরে টিক চিহ্ন দিবে, যদি মানসিক প্রতিবন্ধী হয়ে থাকো সেক্ষেত্রে 5 নম্বরে টিক চিহ্ন দিবে, এবং যাদের কোনো সমস্যা নেই তারা সমস্যা নেই অর্থাৎ 0 নম্বরে টিক চিহ্ন দিবে। সর্বশেষ ঘরটিতে তোমরা টিক চিহ্ন দিবে। তারপর রক্তের গ্রুপ, এক্ষেত্রে তোমার রক্তের গ্রুপটি অবশ্যই নির্ধারণ করতে হবে এবং তোমরা অবশ্যই রক্তের গ্রুপটি ফিল আপ করতে হবে। যারা যারা রক্তের গ্রুপ জানো খুবই ভালো, তাদের জন্য অতি সহজে ফর্মটি ফিল আপ করতে পারবে। আর যারা যারা তাদের রক্তের গ্রুপ জানো না তারা নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স অথবা যে কোনো মেডিকেল সেন্টার থেকে তোমাদের রক্তের গ্রুপটি পরীক্ষা করে এখানে রক্তের গ্রুপটি ফিল আপ করবে। তারপর 14 নম্বরে দেওয়া আছে ক্ষুদ্র নিগোষ্ঠী কিনা তুমি, সেক্ষেত্রে তুমি যদি ক্ষুদ্র নিগোষ্ঠী হয়ে থাকো হ্যাঁ অর্থাৎ 1 নম্বরে টিক চিহ্ন দিতে হবে, যদি তুমি ক্ষুদ্র নিগোষ্ঠী না হয়ে থাকো সেক্ষেত্রে না অর্থাৎ 2 নম্বরে টিক চিহ্ন দিতে হবে। 14 1 নম্বর পয়েন্টে উত্তর হ্যাঁ হলে নিচে যে কোনো একটিতে টিক চিহ্ন দিন, অর্থাৎ তুমি যদি ক্ষুদ্র নিগোষ্ঠী হয়ে থাকো উপরে হাতে টিক চিহ্ন দিয়ে থাকো, তারপর তুমি নিচের ঘরগুলোতে ফিল আপ করবে। তুমি যদি সাঁওতাল হয়ে থাকো অথবা চাকমা, গারো, হাজং, চাক, কুফি, কুকি, খেয়া, বম, মারমা, ত্রিপুরা, খাসিয়া, মণিপুরি, অন্যান্য, অর্থাৎ তুমি উল্লেখিত নিগোষ্ঠীগুলোর মধ্যে যে নিগোষ্ঠী তুমি সেই ক্ষেত্রে সেই নিগোষ্ঠীর ঘরে টিক চিহ্ন দিবে। আর যদি তুমি কোনো ক্ষুদ্র নিগোষ্ঠী না হয়ে থাকো নর্মাল তুমি মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান হয়ে থাকো সেক্ষেত্রে তুমি ক্ষুদ্র নিগোষ্ঠী কিনা এক্ষেত্রে তুমি নাতে টিক চিহ্ন দিবে। তারপর 15 নম্বরে দেওয়া আছে মাতার তথ্য এনআইডি অনুযায়ী, অর্থাৎ তোমার মাতা অর্থাৎ তোমার আম্মুর এনআইডি কার্ড অর্থাৎ জাতীয় তোমার আম্মুর এনআইডি কার্ডটিতে যেভাবে তোমার আম্মুর নাম লেখা আছে সেক্ষেত্রে তুমি ক নাম্বার বাংলাতে তোমার মাতার নামটি লিখবে, হুবহু তোমার মাতার এনআইডি ফর্মে এনআইডি কার্ডে যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই লিখবে। এরপর তোমার মাতার নাম ইংরেজি বড় অক্ষরে লিখবে নিচের ঘরে। তারপর তোমার মাতার এনআইডি
নাম্বারটি এখানে উল্লেখ করবে গ নাম্বারে। তারপর ঘ নাম্বারে তোমার মাতার জন্ম তারিখ উল্লেখ করবে। জন্ম তারিখ উল্লেখ করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবে দিন সবার আগে হবে, দ্বিতীয়তে মাস লিখবে, তৃতীয়তে সাল অর্থাৎ তোমার মাতার জন্ম সাল উল্লেখ করবে। তারপর নম্বরে জন্ম নিবন্ধন নম্বর অর্থাৎ তোমার মাতার এনআইডি নাম্বার নয়, এনআইডি নাম্বার হচ্ছে গ নাম্বারে, আর নম্বরে হচ্ছে জন্ম নিবন্ধন নাম্বার। তোমার মাতার জন্ম নিবন্ধন খুঁজে বের করে সেই ক্ষেত্রে জন্ম নিবন্ধনে যে নাম্বারটি রয়েছে সিরিয়াল নাম্বারটি এখানে উল্লেখ করবে। তারপর চ নাম্বারে মোবাইল নাম্বার অর্থাৎ তোমার মাতার মোবাইল নাম্বারটি এখানে লিখবে। এরপর ছ নাম্বারে পেশা অর্থাৎ তোমার মাতা কোন পেশায় অর্থাৎ তোমার আম্মু কোন ধরনের কাজ করে, সে তিনি যদি গৃহিণী হয়ে থাকেন সেক্ষেত্রে তোমরা গৃহিণী লিখবে, অথবা শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, যার আম্মু যে পেশা নিয়োজিত এখানে সেটি উল্লেখ করবে। তারপর বর্গীয় জতে লিখবে মাতা মৃত হলে মৃত সাল অর্থাৎ কারো যদি আম্মু অথবা মাতা মৃত হয়ে থাকে সেক্ষেত্রে তোমার আম্মু কত সালে মারা গিয়েছে এখানে তোমরা তোমার আম্মুর মৃত্যু সালটি উল্লেখ করবে। তারপর 16 নম্বরে পিতার তথ্য অর্থাৎ 16 নম্বরে তোমরা সম্পূর্ণ পিতার তথ্য দিয়ে উল্লেখ করবে। এক্ষেত্রে তোমার পিতার এনআইডি নাম্বার এনআইডি অনুযায়ী নাম বাংলাতে লিখবে। তারপর খ নম্বরে নাম ইংরেজি বড় অক্ষরে লিখবে। তারপর গ নম্বরে তোমার পিতার এনআইডি নাম্বারটি লিখবে। তারপর ঘ নম্বরে পিতার জন্ম তারিখটি উল্লেখ করবে, সেক্ষেত্রে দিন আগে, তারপর মাস, তারপর সাল উল্লেখ করবে। এরপর নম্বরে জন্ম নিবন্ধন নাম্বার অর্থাৎ 15 নম্বরে তোমার মাতার জন্ম নিবন্ধন নাম্বারটি যেখান থেকে সংগ্রহ করেছো সেখান থেকে অর্থাৎ তোমার পিতার জন্ম নিবন্ধন নাম্বারটি এখানে ফিল আপ করবে। তারপর চ নম্বরে পিতার মোবাইল নাম্বারটি লিখবে। এরপর 6 নম্বরে তোমার পিতার পেশা, কারো পিতা যদি ব্যবসায়ী হয়ে থাকে অথবা প্রবাসী হয়ে থাকে, শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী অথবা প্রাইভেট ফার্মে চাকরিজীবী এবং যে কোনো ধরনের পেশাই হোক না কেন সেই পেশা ছোট হোক বড় হোক এখানে তোমরা সরাসরি উল্লেখ করবে। তারপর বর্গীয় জাতে পিতা মৃত হলে মৃত সাল অর্থাৎ কারো যদি পিতা বেঁচে না থাকে সেক্ষেত্রে কোন সালে তোমার পিতা মারা গিয়েছে সেই সালটি উল্লেখ করবে। তারপর 17 নম্বরে বর্তমান ঠিকানা অর্থাৎ তোমার বর্তমান ঠিকানা উল্লেখ করবে। সেক্ষেত্রে ক নম্বরে তোমার বিভাগ, তুমি বাংলাদেশের 8টি বিভাগের মধ্যে যে বিভাগের হয়ে থাকো সেই বিভাগটি ক নম্বর উল্লেখ করবে। খ নম্বরে তোমার বর্তমান জেলাটি অর্থাৎ তুমি যেখানে জন্মগ্রহণ করেছো সেটি নয়, তুমি বর্তমানে কোন জেলায় অবস্থান করতেছো সে খ নম্বরে সেই জেলাটিও উল্লেখ করবে। এরপর গ উপজেলা থানা অর্থাৎ তুমি কোন উপজেলায় বর্তমানে রয়েছো সেই উপজেলাটি উল্লেখ করবে এখানে। তারপর ঘ নম্বরে সিটি কর্পোরেশন অথবা পৌরসভা, এক্ষেত্রে তোমরা যদি সিটি কর্পোরেশন হয়ে থাকো সিটি কর্পোরেশনের উপরে টিক চিহ্ন দিয়ে এখানে পাশে তোমরা সিটি কর্পোরেশনের নাম লিখবে, অথবা যদি পৌরসভাতে তুমি বসবাস করে থাকো সেক্ষেত্রে পৌরসভার উপরে টিক চিহ্ন দিয়ে পাশে সেই পৌরসভার নাম উল্লেখ করবে। এরপর নম্বরে ইউনিয়ন, তুমি বাংলাদেশের যে ইউনিয়নে যত নং ইউনিয়নে বর্তমানে বসবাস করতেছ সেই ইউনিয়নটির নাম্বার সহ নাম এখানে উল্লেখ করবে। তারপর চ নম্বরে ওয়ার্ড নাম্বার, তুমি যত নাম্বার ওয়ার্ডে বর্তমানে বসবাস করতেছ অর্থাৎ প্রতিটা ইউনিয়নের অনেকগুলো ওয়ার্ড দ্বারা বিভক্ত থাকে, সেক্ষেত্রে তুমি যে ওয়ার্ডে বসবাস করতেছ সেই ওয়ার্ডের নাম্বার এখানে উল্লেখ করবে। তারপর ছ মৌজা অর্থাৎ তুমি যে মৌজা বসবাস করো সেক্ষেত্রে তুমি সেই মৌজা এখানে উল্লেখ করবে। বর্গীয় জতে গ্রাম, মহল্লা, রাস্তার নাম ও নম্বর অর্থাৎ তুমি যে গ্রামের যে পাড়ায় বসবাস করতেছো এক্ষেত্রে সেইটি উল্লেখ করবে। তারপর ঝ নম্বরে আমরা আসি বাসার হোল্ডিং নং, তোমাদের প্রত্যেকের বাসার সামনে একটি ছোট্ট টিনের সাইনবোর্ড দ্বারা প্রত্যেকের বাসার নাম্বার উল্লেখ থাকে, তোমরা চাইলে সেখান থেকে সংগ্রহ করে বাসার হোল্ডিং নংটি এখানে উল্লেখ করে দিবে। তারপর নম্বরে ডাকঘর অর্থাৎ তুমি বর্তমানে যে ডাকঘরের আওতাধীন, যে ডাকঘরে তুমি বর্তমানে যে এলাকায় বসবাস করতেছো সেই এলাকাটি যে ডাকঘরের আওতাধীন নম্বরে সেই ডাকঘরটির নাম উল্লেখ করবে। তারপর ট নম্বরে পোস্ট কোড অর্থাৎ প্রত্যেকটা ডাকঘরের একটা পোস্ট কোড থাকে অর্থাৎ তুমি তোমার ডাকঘরের বর্তমান পোস্ট কোডটি এখানে উল্লেখ করবে।
এরপর আমরা আসি 18 নম্বরে স্থায়ী ঠিকানা, অর্থাৎ তুমি যে জায়গায় জন্মগ্রহণ করেছ তোমার জন্ম নিবন্ধনে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্য অনুযায়ী তুমি এই 18 নম্বরটি পূরণ করবে। এনআইডি অনুযায়ী পিতা মাতা এর স্থায়ী ঠিকানা এনআইডি অনুযায়ী পূরণ করতে হবে এবং বর্তমানেও স্থায়ী ঠিকানা এক হলে পূরণযোগ্য নয়। সেক্ষেত্রে তোমরা খেয়াল রাখবে, তোমার যদি বর্তমানেও স্থায়ী ঠিকানা একই জায়গা হয়ে থাকে সেক্ষেত্রে তুমি যে কোনো একটা পূরণ করলেই চলবে। শুধুমাত্র বর্তমান ঠিকানাটি পূরণ করলে তোমার চলবে। এক্ষেত্রে তো তুমি তোমার স্থায়ী ঠিকানা যদি ভিন্ন হয়ে থাকে ক নাম্বারে তোমার বিভাগ লিখবে, খ নাম্বারে জেলা লিখবে, গ নাম্বারে উপজেলা অথবা থানা উল্লেখ করবে, ঘ নম্বরে সিটি কর্পোরেশন অথবা পৌরসভা উল্লেখ করবে, উ নম্বরে ইউনিয়ন উল্লেখ করবে, চ নম্বরে ওয়ার্ড নম্বর উল্লেখ করবে, ছ নম্বরে মৌজা উল্লেখ করবে, বর্গীয় জ নম্বরে গ্রাম মহল্লা অথবা রাস্তার নাম নম্বর সহ উল্লেখ করবে, ঝ নম্বরে বাসার হোল্ডিং নম্বর উল্লেখ করবে, ইয় নম্বরে তোমার ডাকঘর স্থায়ী ডাকঘরটি উল্লেখ করবে এবং তোমার স্থায়ী ডাকঘরটির পোস্ট কোড ট নম্বরে উল্লেখ করবে। তারপর 19 নম্বরে দেওয়া আছে অভিভাবক পিতা মাতা উভয় মৃত হলে সেক্ষেত্রে তুমি এই ঘরটি ফিল আপ করবে। তোমার যদি পিতাও মৃত হয় মাতাও মৃত হয় অর্থাৎ উভয়জন মৃত হলে তোমার জন্য 19 নম্বরটি ফিল আপ করা বাধ্যতামূলক। সেক্ষেত্রে তোমার অভিভাবকের নাম লিখবে, এখানে অভিভাবকের খ নম্বরে অভিভাবকের এনআইডি নাম্বারটি লিখবে, ঘ নম্বরে অভিভাবকের পেশা উল্লেখ করবে, ঘ নম্বরে অভিভাবকের সাথে সম্পর্ক অর্থাৎ বর্তমান অভিভাবকটি তোমার যদি দাদা হয় দাদা দাদি ভাই বোন চাচা চাচি নানা নানি মামা ফুফু খালা চাচাতো ভাই মামাতো ভাই এবং চাচাতো বোন মামাতো বোন এবং আইনগত তোমার বর্তমান অভিভাবক যেই হোক না কেন তুমি সেই ক্ষেত্রে সেই ঘরটির উপর টিক চিহ্ন দিবে। এরপর উ নাম্বার তোমার বর্তমান যিনি অভিভাবক তার মোবাইল নাম্বারটি এখানে উল্লেখ করবে। 20 নম্বর পিতামাতা অভিভাবক এর প্রত্যয়ন, যে কোনো একটিতে টিক চিহ্ন দিন। এ তথ্যচত্রে উল্লেখিত তথ্য আমার জ্ঞান ও বিশ্বসম্মতে তথ্য। পিতামাতা অভিভাবক এর নাম এখানে উল্লেখ করবে, তোমার অভিভাবকের স্বাক্ষর লিখবে এখানে ডান পাশে এবং সেই স্বাক্ষরটি যে তারিখে তুমি সংগ্রহ করবে নিচে সেই তারিখটি উল্লেখ করে দিবে। এরপর শিক্ষার্থীর আইডি অর্থাৎ এই ঘরটি অফিস কর্তৃক পূরণীয়, এটিতে তোমরা হাত দিতে পারবে না। শিক্ষার্থীর ইউআইডি এটিতেও তুমি হাত দিতে পারবে না, কারণ 21 এবং 22 নম্বরটি সম্পূর্ণ অফিস কর্তৃক পূরণীয়। তারপর শিক্ষার্থী তথ্যচক, এক্ষেত্রে তোমরা শিক্ষার্থীর নাম অর্থাৎ তোমার নাম এখানে উল্লেখ করবে। তারপরে EIN অর্থাৎ তোমার শিক্ষা প্রতিষ্ঠানের নাম্বারটি কোড নাম্বারটি এখানে ডান পাশে ঘরটিতে ফিল আপ করবে। এরপরও তোমরা শিক্ষার্থীর আইডি নাম্বারটি অফিস কর্তৃক পূরণীয়, এই ঘরটিও তোমরা ফিল আপ করতে পারবে না, এটা শুধুমাত্র অফিসের কাজ। খ নম্বরে শিক্ষার্থীর অধ্যয়ন সম্পর্কিত তথ্য। এতক্ষণ আমরা যা পূরণ করলাম তা ছিল ক অংশ, এখন আমরা চলে এসেছি খ অংশে। খ অংশটিতে তোমরা 1 নম্বরে ফিল আপ করবে শিক্ষা প্রতিষ্ঠানের নাম, অর্থাৎ তুমি যে শিক্ষা প্রতিষ্ঠান অধ্যয়ন করতেছো সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম 1 নম্বর উল্লেখ করবে। 2 নম্বরে শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানা, অর্থাৎ তোমার শিক্ষা প্রতিষ্ঠানটি যে বিভাগে রয়েছে সেই বিভাগটির নাম লিখবে। খ নম্বরে তোমার শিক্ষা প্রতিষ্ঠানটি যে জেলায় অবস্থিত সেই জেলার নাম লিখবে। গ নম্বরে তোমার শিক্ষা প্রতিষ্ঠানটি যে উপজেলা বা থানাতে অবস্থিত সেক্ষেত্রে সেই থানার নাম লিখবে এবং ঘ নম্বরে তোমার শিক্ষা প্রতিষ্ঠানটি যে সিটি কর্পোরেশনের আওতাধীন সেক্ষেত্রে সিটি কর্পোরেশন হোক বা পৌরসভা হোক সেই ক্ষেত্রে তুমি সেটি উল্লেখ করবে। তারপর 3 নম্বরে বর্তমান অধ্যয়ন সম্পর্কিত তথ্য, এক্ষেত্রে তুমি কোন শ্রেণীতে পড়ো ক নম্বরে সেই শ্রেণীটি লিখবে। তুমি যদি 6ষ্ঠ থেকে 12তম অর্থাৎ ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত যে শ্রেণীতে পড়ো সেই শ্রেণীটি এখানে উল্লেখ করবে। খ নম্বরে সেকশন অর্থাৎ তুমি যদি
তোমার শ্রেণীর বিভিন্ন সেকশনের মধ্যে যে সেকশনে পড়ো সেই ক্ষেত্রে সেই সেকশনটি অর্থাৎ শাখাটি উল্লেখ করবে। রোল নাম্বার, তোমার শিক্ষা প্রতিষ্ঠানের তোমার যে রোল নাম্বারটি রয়েছে সেই রোল নাম্বারটি এখানে লিখবে। এরপর ঘ নাম্বারে শিফট যদি অর্থাৎ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন শিফট হয়ে থাকে, 3 শিফট 4 শিফট পর্যন্ত হয়ে থাকে, সেক্ষেত্রে তুমি যে শিফটে পড়ো না কেন সেই শিফটটি উল্লেখ করবে। এবং তোমার শিক্ষা প্রতিষ্ঠানে যদি একটি মাত্র শিফট থাকে অর্থাৎ সে শিফটটি তুমি উল্লেখ করবে দিবে প্রতিভা। তোমার শিক্ষা প্রতিষ্ঠানে যদি তুমি সকালবেলা তোমার ক্লাস শুরু হয় সেক্ষেত্রে তুমি প্রতিভা 1 উল্লেখ করবে, যদি দুপুরে হয় সেক্ষেত্রে দিবা 2 টিক চিহ্ন দিবে, যদি সন্ধ্যাবেলা তোমার ক্লাস শুরু হয় সেক্ষেত্রে সন্ধ্যা 3 টিক চিহ্ন দিবে, যদি অন্যান্য হয় অর্থাৎ রাতে অথবা সপ্তাহে একদিন হয় সেক্ষেত্রে তুমি অন্যান্যতে টিক চিহ্ন দিবে। গ্রুপ অর্থাৎ তুমি যে গ্রুপে হয়ে থাকো না কেন, এক্ষেত্রে তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে অথবা যারা ইন্টার ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার আছো সেই ক্ষেত্রে তোমরা যদি আর্টসে পড়ো সেক্ষেত্রে মানবিকে টিক চিহ্ন দিবে, যদি সায়েন্সে পড়ো তোমরা বিজ্ঞানে টিক চিহ্ন দিবে, যদি ব্যবসা শিক্ষাতে পড়ো তোমরা 3 নম্বরে টিক চিহ্ন দিবে। এবং যদি তোমরা কারিগরি অর্থাৎ ভোকেশনাল হয়ে থাকো সেক্ষেত্রে 4 নম্বরে টিক চিহ্ন দিবে। আর যারা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আছো তোমরা সাধারণ অর্থাৎ 5 নম্বরে টিক চিহ্ন দিবে। এবং যারা মাদ্রাসা শিক্ষার্থী আছো অর্থাৎ হিফজুল কোরআন বিভাগের শিক্ষার্থী তোমরা 6 নম্বরে টিক চিহ্ন দিবে। এবং যারা মুজাব্বিদে পড়ো তোমরা 7 নম্বরে টিক চিহ্ন দিবে। 6 নম্বরে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম শ্রেণীর প্রথম ভর্তি শ্রেণী অর্থাৎ তুমি বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানে যে শ্রেণীতে ভর্তি হয়েছ সেই শ্রেণীটি এখানে উল্লেখ করবে। 6 নম্বরে ভর্তির তারিখ অর্থাৎ তুমি বর্তমানে যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়তেছ সেই শিক্ষা প্রতিষ্ঠানটিতে তুমি যে শ্রেণীতে এসে ভর্তি হয়েছ সেটি যে তারিখে এসেছ সেই তারিখটি এখানে উল্লেখ করবে। রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ তোমার প্রত্যেক শিক্ষার্থীর একটি করে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে আলাদা আলাদা, সেক্ষেত্রে 8ম থেকে 12 শ্রেণীর জন্য পাওয়া যায় সেই রেজিস্ট্রেশন নাম্বারটি তোমরা এখানে উল্লেখ করবে। জ নম্বরে ভার্সন অর্থাৎ তুমি যদি বাংলা মিডিয়ামে পড়ো সেক্ষেত্রে বাংলাতে টিক চিহ্ন দিবে, যদি ইংলিশ মিডিয়ামে পড়ো সেক্ষেত্রে ইংরেজিতে টিক চিহ্ন দিবে, অথবা অন্যান্যতে যারা পড়ো সেক্ষেত্রে অন্যান্যতে টিক চিহ্ন দিবে। ইয় নম্বরে উপবৃত্তি প্রাপ্ত যারা উপবৃত্তি পাও তারা 1 নম্বরে টিক চিহ্ন দিবে, যারা উপবৃত্তি পাও না তারা 2 নম্বরে টিক চিহ্ন দিবে। ট নম্বরে যারা মেধাবৃত্তি প্রাপ্ত যদি তুমি মেধাবৃত্তি পেয়ে থাকো সাধারণ গ্রেডে হলে সাধারণ গ্রেডে, বিশেষ হলে বিশেষে যদি তুমি পাও সেক্ষেত্রে হাতে টিক চিহ্ন দিবে, যদি না পাও সেক্ষেত্রে নাতে টিক চিহ্ন দিবে। অন্যান্য বৃত্তিপ্রাপ্ত অর্থাৎ তুমি যদি যে কোনো ধরনের বৃত্তি পেয়ে থাকো সরকারি হোক বেসরকারি হোক উপজেলা হোক কারো ব্যক্তিগত হোক অর্থাৎ বিশিষ্ট কোনো ব্যক্তিদের হোক সেক্ষেত্রে তুমি হাতে যদি পেয়ে থাকো হাতে টিক চিহ্ন দিবে, না পেয়ে থাকলে নাতে টিক চিহ্ন দিবে। ড নাম্বার হলো ট্রান্সফার ইন নাম্বার অর্থাৎ তুমি বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানটিতে পূর্বে যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়েছ সেই প্রতিষ্ঠান থেকে যদি ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে আসো সেক্ষেত্রে ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে আসলে হাতে টিক চিহ্ন দিবে, আর না আসলে অর্থাৎ তুমি যদি প্রথম শ্রেণী থেকে একই বিদ্যালয়ে লেখাপড়া করো সেক্ষেত্রে নাতে টিক চিহ্ন দিবে। ঢ নম্বরে রিপিটার এক্ষেত্রে তোমার যদি রিপিটার নাম্বার হয়ে থাকে সেক্ষেত্রে হাতে টিক চিহ্ন দিবে, এবং যদি রিপিটার না থাকে সেক্ষেত্রে নাতে টিক চিহ্ন দিবে। তারপর 4 নম্বরে হলো পূর্ববর্তী শ্রেণী পরীক্ষার ফলাফল অর্থাৎ এক্ষেত্রে তোমার পিএসসি অথবা সমমান পরীক্ষা অর্থাৎ তুমি ক্লাস 5-এ তোমার যে রোল নাম্বারটি ছিল সেক্ষেত্রে পিএসসিতে সেই রোল নাম্বারটি লিখবে। শিক্ষা প্রতিষ্ঠানের নাম অর্থাৎ তুমি যে প্রতিষ্ঠান কর্তৃক পিএসসি পরীক্ষা দিয়েছ সেই প্রতিষ্ঠানের নাম লিখবে, সেই প্রতিষ্ঠানের EIIN নাম্বারটি লিখবে, তারপর সেই প্রতিষ্ঠানের বোর্ড নাম্বারটি লিখবে অর্থাৎ সেই প্রতিষ্ঠানটি যে বোর্ডের আওতাধীন সেই বোর্ডের নামটি লিখবে। এবং তুমি পিএসসিতে জিপিএ যত পেয়েছ এক্ষেত্রে তুমি জিপিএতে ঠিক তত পয়েন্টটি লিখবে। পরীক্ষার বছর অর্থাৎ তুমি পিএসসি পরীক্ষা যে সালে দিয়েছ সেই সালটি এখানে উল্লেখ করবে। এরপর ষষ্ঠ শ্রেণী তোমার রোল নাম্বার লিখবে, তোমার শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখবে, EIIN নাম্বারটি লিখবে, তোমার শিক্ষা প্রতিষ্ঠানটি যে বোর্ডের আওতাধীন সেই বোর্ডের নাম লিখবে, তোমার ষষ্ঠ শ্রেণী জিপিএ লিখবে, পরীক্ষার বছর লিখবে, সব ঠিক সেইভাবে সপ্তম শ্রেণীটিও তোমরা উল্লেখ করবে। তারপর জেএসসি অথবা সমমান পরীক্ষা
এক্ষেত্রে তোমার বোর্ড কর্তৃক জেএসসি রোল নাম্বারটি লিখবে এবং জেএসসি শিক্ষা প্রতিষ্ঠান, যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে তুমি জেএসসি পরীক্ষা দিয়েছ সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখবে। এরপর ইআইএন, সেই শিক্ষা প্রতিষ্ঠানে ইআইআইএন নাম্বারটি লিখবে এবং তুমি যে বোর্ড থেকে জেএসসি পরীক্ষা দিয়েছ সেই বোর্ডের নাম লিখবে। তারপর তোমার জিপিএ প্রাপ্ত নাম্বারটি লিখবে। এরপর তোমার জেএসসি পরীক্ষার সালটি এখানে উল্লেখ করবে। এরপর এসএসসি বা সমমান পরীক্ষা, অর্থাৎ তুমি যদি তোমার এসএসসি পরীক্ষার রোল নাম্বার লিখবে, শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখবে, শিক্ষা প্রতিষ্ঠানে ইআইআইএন নাম্বারটি লিখবে, শিক্ষা প্রতিষ্ঠানে বোর্ড লিখবে, শিক্ষা প্রতিষ্ঠান দ্বারা তুমি এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ নাম্বারটি লিখবে এবং এসএসসি পরীক্ষার বছর লিখবে। তারপর একাদশ, অর্থাৎ তুমি একাদশ শ্রেণীতে যে রোল নাম্বারটি তোমার দেওয়া হয়েছে কলেজ থেকে সেই রোল নাম্বারটি লিখবে, শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখবে অর্থাৎ তোমার কলেজের নাম লিখবে, তোমার কলেজের ইআইআইএর নাম্বারটি লিখবে, তোমার কলেজটি যে বোর্ডের আওতাধীন সেই বোর্ডের নাম লিখবে। এক্ষেত্রে তোমরা জিপিএ এবং পরীক্ষার বছর এই দুইটা গড় তোমাদের উল্লেখ করতে হবে না। তারপর 5 নম্বরে তোমাদের রয়েছে বিষয়ভিত্তিক ফলাফল, অর্থাৎ বার্ষিক অথবা পাবলিক পরীক্ষা আইনগত শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী পরীক্ষার ফলাফল। এক্ষেত্রে পিএসসি, এক্ষেত্রে তোমাদের যদি তোমরা পিএসসি পরীক্ষা দিয়ে থাকো, ইত্যাদি পরীক্ষা দিয়ে থাকো, ষষ্ঠ সপ্তম জেএসসি, জেডিসি, নবম ভোকেশনাল, এই পরীক্ষাগুলো তোমরা দিয়ে থাকো, নবম ভোকেশনাল, এসএসসি অথবা এসএসসি ভোকেশনাল, এই 10টার জন্য তোমাদের অবশ্যই এই বিষয়গুলো ফিল আপ করতে হবে। অর্থাৎ যে বিষয়ের উপর প্রাপ্ত নাম্বার, প্রাপ্ত গ্রেড এখানে সেটি উল্লেখ করবে। তারপর 11 নম্বরে দেওয়া আছে দাখিল, 12 নম্বর দেওয়া আছে দাখিল ভোকেশনাল। সেক্ষেত্রে তোমাদের ঐচ্ছিক, অর্থাৎ তোমরা পূরণ করলেও পারো অথবা পূরণ না করলেও কোনো সমস্যা নেই। তারপর 6 নম্বরে দেওয়া আছে উপস্থিতির তথ্য, 2020 সাল শ্রেণী শিক্ষক কর্তৃক পূরণীয়, অর্থাৎ 2020 সালে তোমার যিনি শ্রেণী শিক্ষক রয়েছেন এই ঘরটি তিনি ফিল আপ করবেন। অর্থাৎ এক্ষেত্রে মাসের নাম, জানুয়ারি মাসে তুমি মোট কার্যদিবসে কতদিন ক্লাস করেছ এবং উপস্থিতি দিবসের সংখ্যা, অর্থাৎ কতদিন ক্লাস চলেছে জানুয়ারি মাসে, সেক্ষেত্রে তুমি জানুয়ারি মাসে কতদিন ক্লাসের মধ্যে কতদিন উপস্থিত ছিলে সেটি উল্লেখ করবে তোমার শিক্ষক। এক্ষেত্রে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসের, কেননা এই 3 মাস তোমাদের ক্লাস চলেছিল, তারপর আমাদের শুরু হয়েছে এই করোনা মহামারীর লকডাউন। সেক্ষেত্রে 6 নম্বর গড়টি তোমাদের শিক্ষক কর্তৃক পূরণীয়, এটিতে তোমরা হাত দিবে না। তারপর 7 নম্বর রয়েছে কো কারিকুলাম কার্যক্রম, সেক্ষেত্রে তোমরা টিক চিহ্ন দ্বারা গড়টি ফিল আপ করবে। এক্ষেত্রে তোমরা যে কারিকুলামটি করে থাকো সেই কারিকুলামটিতে টিক চিহ্ন দিবে। এক্ষেত্রে একজন শিক্ষার্থী যদি একাধিক কারিকুলাম করে থাকো সেক্ষেত্রে একাধিক টিক চিহ্ন দিতে পারো, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে তোমরা যদি স্কাউট করে থাকো, স্কাউট, গার্লস গাইড, গার্লস ইন স্কাউট, বিএনসিসি এবং রেড ক্রিসেন্ট, স্টুডেন্ট ক্যাবিনেট, স্বাস্থ্যসেবা, কাউন্সেলিং সেবা, বার্ষিক ক্রীড়া, বার্ষিক সাংস্কৃতিক, ফুটবল, ক্রিকেট, ভলিবল, কাবাডি, হ্যান্ডবল, ইনডোর গেমস, বিজ্ঞান মেলা, বৃক্ষরোপণ, স্বেচ্ছায় রক্তদান, সাক্ষরতা অভিযান, বিতর্ক, হামদনাথ, কেরান, আজান, অন্যান্য, অর্থাৎ তোমার যে ধরনের কো কারিকুলাম রয়েছে সেই ক্ষেত্রে তুমি সেই কারিকুলামটিতে টিক চিহ্ন দিতে পারো। তারপর 8 নম্বরে শখ, অর্থাৎ প্রত্যেক শিক্ষার্থীর, অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদা কিছু শখ থাকে, সেক্ষেত্রে তুমি সেই শখগুলোতে টিক চিহ্ন দিতে পারো। এক্ষেত্রে রয়েছে কৃষিকাজ, বই পড়া, চিত্রাঙ্কন, কবিতা ও গল্প লেখা, আবৃত্তি, নৃত্য, সঙ্গীত রচনা, বাগান করা, জনসেবা, অভিযান, অভিনয়, রাইডিং, ভ্রমণ, ট্রেকিং, সাঁতার, অন্যান্য, অর্থাৎ তোমার যে শখটি রয়েছে সেই শখটি উল্লেখ করতে পারো। এক্ষেত্রে তোমার যদি একাধিক শখ হয়ে থাকে তুমি একাধিক টিক চিহ্ন দিতে পারো, তার জন্য কোনো ধরনের সমস্যা হবে না। 9 নম্বরে অংশগ্রহণ, এক্ষেত্রে তুমি টিক চিহ্ন দ্বারা ফিল আপ করবে তুমি অংশগ্রহণ। সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে তুমি যদি আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করে থাকো
আন্তর্জাতিকে টিক চিহ্ন দিবে, জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে থাকলে জাতীয়তে টিক চিহ্ন দিবে, বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করে থাকলে বিভাগীয়তে টিক চিহ্ন দিবে, জেলা পর্যায়ে হয়ে থাকলে জেলাতে টিক চিহ্ন দিবে, উপজেলা হয়ে থাকলে উপজেলাতে টিক চিহ্ন দিবে। আন্তঃশিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ তুমি যদি তোমার বিদ্যালয়ের ভিতরে সাহিত্য ও সংস্কৃতিতে অংশগ্রহণ করে থাকো কখনো, সেক্ষেত্রে আন্তঃশিক্ষা প্রতিষ্ঠানে টিক চিহ্ন দিবে। নিজ নিজ প্রতিষ্ঠান হয়ে থাকলে নিজ নিজ প্রতিষ্ঠানে টিক চিহ্ন দিবে। ক্রীড়া সেক্ষেত্রেও আন্তর্জাতিক হয়ে থাকলে আন্তর্জাতিক টিক চিহ্ন দিবে, জাতীয় বিভাগীয় জেলা পর্যায়ে হয়ে থাকলে জেলা পর্যায়ে টিক চিহ্ন দিবে, উপজেলা পর্যায়ে হয়ে থাকলে উপজেলা পর্যায়ে টিক চিহ্ন দিবে। আন্তঃশিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ এক শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক অন্য শিক্ষা প্রতিষ্ঠানে হয়ে থাকলে সেক্ষেত্রে আন্তঃশিক্ষা প্রতিষ্ঠানে টিক চিহ্ন দিবে। নিজ শিক্ষা প্রতিষ্ঠানে হয়ে থাকলে নিজ শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা টিক চিহ্ন দিবে। 9.3 সৃজনশীল ও শুদ্ধাচার, এক্ষেত্রে এই অংশগ্রহণটিও তোমরা যেখান থেকে যে পর্যায়ে অংশগ্রহণ করে থাকো সেই পর্যায়ে টিক চিহ্ন দিবে। তারপর 10 নম্বরে অর্জন, অর্থাৎ তুমি যদি তোমার শিক্ষা জীবন চলাকালীন সময় কোনো পুরস্কার পেয়ে থাকো সেক্ষেত্রে তোমরা এই 10 নম্বর গড়টি উল্লেখ করবে। 10 নম্বর 10.1 সাহিত্য সংস্কৃতি, অর্থাৎ সাহিত্য সংস্কৃতিতে অংশগ্রহণের জন্য তুমি যদি কখনো পুরস্কার পেয়ে থাকো সেই পুরস্কারটি হোক আন্তর্জাতিক, বাণিজ্য, জাতীয়, বিভাগীয়, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, আন্তঃশিক্ষা প্রতিষ্ঠান অথবা নিজ প্রতিষ্ঠান, যেখান থেকে তুমি পুরস্কার পেয়ে থাকো সেই গড়টি তুমি ফিল আপ করবে। এবং ক্রীড়া অর্থাৎ তুমি যদি খেলাধুলার মাধ্যমেও খেলাধুলার জন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে পুরস্কার পেয়ে থাকো সেক্ষেত্রে তুমি সেটিও উল্লেখ করবে। তারপর তুমি যদি সৃজনশীল ও শুদ্ধাচার বানান শুদ্ধের জন্য তুমি কখনো পুরস্কার পেয়ে থাকো সেক্ষেত্রে তুমি সেটি যে কোনো একটি ঘরে টিক চিহ্ন দিবে। তারপর 11 নম্বর দেওয়া আছে শিক্ষার্থীর ক্যাটাগরি, অর্থাৎ শিক্ষার্থী তুমি যদি কর্মজীবী হয়ে থাকো, অর্থাৎ তুমি যদি নিজে চাকরি করে নিজের অর্থায়নে নিজে লেখাপড়া করে থাকো সেক্ষেত্রে তুমি কর্মজীবীতে টিক চিহ্ন দিবে। 2 নম্বরে ভূমিহীন অভিভাবকের সন্তান, অর্থাৎ তোমার পিতার যদি ভূমি না থাকে অর্থাৎ নিজ বাড়ির জন্য জায়গা না থাকে সেক্ষেত্রে তুমি ভূমিহীন অভিভাবকের সন্তানে টিক চিহ্ন দিবে। 3 নম্বরে তোমার বাবা যদি তোমার মুক্তিযোদ্ধার পোষ্য, তুমি যদি তোমার পিতামাতা যদি মুক্তিযুদ্ধ হয়ে থাকে অথবা তোমার নানা নানি দাদা দাদি অর্থাৎ তুমি যদি মুক্তিযোদ্ধা নাতি নাতনি হয়ে থাকো সেক্ষেত্রে 3 নম্বরে টিক চিহ্ন দিবে। অথবা তুমি যদি অনাথ হয়ে থাকো অর্থাৎ তোমার যদি কেউ না থাকে তুমি সেক্ষেত্রে 4 নম্বরে টিক চিহ্ন দিবে। এবং তুমি যদি এতিম হয়ে থাকো সেক্ষেত্রে তুমি 5 নম্বরে টিক চিহ্ন দিবে। শিক্ষার্থীর স্বাক্ষর, বাম পাশে তোমরা যে গড়টি দেখতে পাচ্ছ সেই গড়টিতে তুমি শিক্ষার্থীর অর্থাৎ তোমার স্বাক্ষর দিবে এবং তোমার স্বাক্ষরটি তুমি যে তারিখে দিয়েছ ডান পাশে ঠিক সেই তারিখটি উল্লেখ করবে। তারপরে তোমার স্বাক্ষরের নিচে তোমার শ্রেণী শিক্ষকের স্বাক্ষরটি থাকবে এবং শ্রেণী শিক্ষকের স্বাক্ষরটি যে তারিখে নিয়েছ সেই তারিখটি ডান পাশে উল্লেখ করবে এবং তোমার শ্রেণী শিক্ষকের নাম তার নিচে উল্লেখ করবে, শ্রেণী শিক্ষকের NID নাম্বারটি উল্লেখ করবে এবং শ্রেণী শিক্ষকের মোবাইল নাম্বারটি এখানে উল্লেখ করবে। তারপর প্রত্যয়নপত্র, এই তথ্যচকে প্রদত্ত তথ্য আমার জানা মতে সঠিক ও নির্ভুল, অর্থাৎ তোমার যদি প্রত্যয়নপত্র হয়ে থাকে এই গড়টি তোমার পূরণ করতেই হবে, সঠিক হোক অথবা সঠিক হোক যেভাবেই হোক তোমরা এই ছকটি ফিল আপ করবে। এই ছকটি ফিল আপ করা তোমাদের জন্য বাধ্যতামূলক, সেই ক্ষেত্রে একদম সঠিক হতে হবে। প্রতিষ্ঠান প্রদানের স্বাক্ষর, এই প্রত্যয়নপত্রটিতে তোমার প্রতিষ্ঠান প্রদানে অর্থাৎ তোমার প্রধান শিক্ষকের স্বাক্ষর দিবে, তারপর তোমার প্রধান শিক্ষকের নাম দিবে, এরপর তোমার প্রধান শিক্ষকের স্বাক্ষরটি যে তারিখে নিয়েছ সেই তারিখটি এখানে উল্লেখ করবে, প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার এবং প্রধান শিক্ষকের NID নাম্বারটি এখানে উল্লেখ করবে। সুতরাং এই ছিল তোমাদের UID ফর্মটি তোমরা কিভাবে উল্লেখ করবে। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদি কোনোভাবে বুঝতে অসুবিধা হয়ে থাকে, কেননা আমি এই ভিডিওটি যদি আস্তে আস্তে বলতাম আমার কথাগুলো সেক্ষেত্রে ভিডিওটি অনেক লম্বা হয়ে যেত, তাই আমি অতি দ্রুত বলার চেষ্টা করেছি। তোমাদের যদি কোনো জায়গা বুঝতে
সমস্যা হয় তোমরা চাইলে ভিডিওটি পজ করে টেনে টেনে অথবা 2-3 বার হলেও দেখে দেখে এই ভিডিওটি তোমরা সম্পূর্ণরূপে আশা করি বুঝতে পারবে। সেক্ষেত্রে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আশা করি তোমরা এই ভিডিওটি সম্পূর্ণরূপে সঠিকভাবে বুঝতে পেরেছো। এতক্ষণ তোমাদেরকে সাথে থাকার জন্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, তারা অতি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে, যাতে করে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায়। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা ভিডিওটিতে একটি লাইক করে দিবে এবং তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে সেক্ষেত্রে নিচে কমেন্ট বক্স রয়েছে, সেই কমেন্ট বক্সটিতে তোমরা কমেন্ট করতে পারো চাইলে। ধন্যবাদ তোমাদের সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য।